আজ 15ই মার্চ, রমজান মাস চলতেছে। আজকে আমরা মায়ানমারের ইতিহাস সম্বন্ধে জানব। মায়ানমারের ইতিহাস তুলনামূলক অনেক জটিল, আর এই ব্যাপারটা অনেকের কাছেই বোধগম্য হয় না। তাই এটাকে আমরা সহজ করে শেখার জন্য আজকে মায়ানমার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা জানি মায়ানমার মূলত 7টি প্রদেশ এবং 7টি রাজ্যের সমন্বয়ে গঠিত। আর বর্তমানে যে জান্তা সরকার, তারা বিভিন্ন প্রদেশে তাদের ক্ষমতা হারাচ্ছে। তো আজকে আমরা জানবো যে মিয়ানমারের স্বাধীনতা কবে হয়েছে, কোন কোন দেশ মিয়ানমার শাসন করেছে, মিয়ানমারের সামরিক বাহিনী কবে থেকে শাসন কার্য শুরু করে এবং কতবার সেনা অভ্যুত্থান ঘটায়। একটা সময় আরাকান প্রদেশটা কি ছিল, স্বাধীন ছিল, সে সম্বন্ধে বিস্তারিত জানবো। সর্বশেষ মায়ানমারের পরিস্থিতি, এটা সম্পর্কেও আজকে আমরা জানবো। এছাড়া রোহিঙ্গাদের বর্তমান অবস্থা এবং রোহিঙ্গা সংঘাতের মূল কারণ, সেই বিষয়টি আমরা আজকে জানতে চলেছি। তো শুরুটা আমরা আরাকান রাজ্য দিয়ে করতে চাই, কারণ পূর্বে বলেছি যে আরাকান এক সময় স্বাধীন রাজ্য ছিল। আমরা জানি আরাকান প্রায় 1429 থেকে 1784 সাল পর্যন্ত স্বাধীন ছিল। অর্থাৎ এর মাঝে তৎকালীন সময়ে যে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তিরা শাসন করছে, তার মধ্যে অন্যতম ছিল গিয়াসউদ্দিন আজম শাহ। তার সাথে তৎকালীন রাখাইন রাজ্যের রাজা নারামেকলা, অর্থাৎ ম্রাউক সাম্রাজ্য, তৎকালীন তার রাজা ছিল নারামেকলা, তার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। তো তৎকালীন সময়ে সেই নারামেকলার সাথে দেশের বিভিন্ন ব্যক্তিদের একটা সংঘাত হয় 1430 আগে, অর্থাৎ 1428-29 সময়। তখন মূলত বিভিন্ন চাপের কারণে নারামেকলা কি করে, আরাকান থেকে পালিয়ে তৎকালীন বঙ্গ অর্থাৎ বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল গিয়াসউদ্দিন আজম শাহের নিকট। তো এরপরে 1430 সালের দিকে গিয়াসউদ্দিন আজম শাহ মিলে কি করে, ওই আপনার যেই আরাকান রাজ্য ছিল, তাদের যারা ওই নারামেকলার শত্রু ছিল, তাদের সাথে যুদ্ধ করে এবং যুদ্ধ করার ফলে তার যেই রাজ্য ছিল সেটা আবার পুনরায় ফিরিয়ে দেয়। ফলে নারামেকলা তৎকালীন বাংলাদেশের শাসকের বা বঙ্গের শাসক যে ছিল তার প্রতি সন্তুষ্ট হয় এবং এর ফলস্বরূপ 1437 সালে, 1437 না, 1430 সালের দিকেই মূলত এই চট্টগ্রাম এবং কক্সবাজার এই দুটাকে গিয়াসউদ্দিন আজম শাহের নিকট প্রেরণ করেছিল বা উপহার স্বরূপ তাকে এটা দিয়েছিল। কিন্তু এরপরে যখন রাজা নারামেকলা মারা যায় এবং তার পরবর্তী যে উত্তরসূরিরা এসেছিল, তারা মূলত এই বাংলাদেশের এই কক্সবাজার এবং কক্সবাজারের রামু আর চট্টগ্রাম তাদের বলে দাবি করে। ফলস্বরূপ 1437 সালে এই কক্সবাজারকে এবং চট্টগ্রামকে 1459 সালে তারা আবার দখল করে নেয় এবং তৎকালীন সময়ে এখানে পর্তুগিজরা বসবাস করতে থাকে এবং পরবর্তীতে যখন মুঘল সাম্রাজ্যের অধীনে আমরা চলে আসি, তখন তৎকালীন যেই সুবেদার ছিল এই অঞ্চলের, তার নাম ছিল শায়েস্তা খাঁ। তিনি মূলত 1666 সালের দিকে এই চট্টগ্রামকে আবার আমরা পুনরুদ্ধার করি, চট্টগ্রাম কক্সবাজার। তখন থেকে এই চট্টগ্রাম এবং কক্সবাজার আমাদের সীমানার মধ্যে চলে আসে। তো এক্ষেত্রে শায়েস্তা খানের অবদান খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আপনার 1784 সালে তৎকালীন যে বার্মার যেই সাম্রাজ্য ছিল, তারা মূলত এই রাখাইনকে তাদের অন্তর্ভুক্ত করে নেয় বা রাখাইন সাম্রাজ্যটাকে তাদের অন্তর্ভুক্ত করে নেয়। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে বর্তমান আমরা যে রাখাইন প্রদেশ বলি, সেটা মূলত আগের পূর্ব নাম ছিল
আরাকান, অর্থাৎ 1974 সালে এই আরাকানের নাম পরিবর্তন করে রাখাইন রাখা হয়েছিল। তো তখন থেকে অর্থাৎ 1784 সাল থেকেই মূলত আরাকান বার্মার সাথে যুক্ত হয়ে আছে। এরপরে ব্রিটিশ সাম্রাজ্য তাদেরকে শাসন করে, সে সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে রোহিঙ্গাদের বিষয়টা মূলত ওই তৎকালীন সময় থেকে এসেছিল, অর্থাৎ আপনার 1430 সালে যখন ওই 30 আগে আগে 30 সালে যখন ওই রাজা নারামেকলা করে আপনার সাম্রাজ্য ফিরে পায়, তখন মূলত এই বঙ্গ থেকে অনেক মুসলিমরা সেখানে গিয়েছিল, অর্থাৎ ওই যারা সৈন্য হিসেবে গিয়েছিল তারা মূলত ওইখানে বসবাস করতে শুরু করে দিয়েছিল এবং ওইখানে চাষাবাদ করে। পরবর্তীতে ব্রিটিশরা যে যখন বার্মার সাথে প্রথম যুদ্ধ হয় ব্রিটিশদের, সেই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয় এবং তৎকালীন সময়ের এইখান থেকে মূলত ধান চাষের জন্য ওইখানে লোকজন নিয়েছিল, তারাই পরবর্তীতে রোহিঙ্গা নাম ধারণ করেছে আর কি। মায়ানমার মূলত বিভিন্ন সাম্রাজ্য শাসন করলেও এটা মূলত প্রায় 124 বছর পর্যন্ত এটা ব্রিটিশদের অধীনে ছিল। মায়ানমারের সাথে ইংরেজদের মূলত 3টা যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ হয়েছিল 1824-এর দিকে, 1824 থেকে 1826, এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1852 থেকে 1853 সময়, এবং তৃতীয় ইঙ্গো বর্মা যুদ্ধ হয়েছিল আপনার 1885 সালে ওই সময়। তো প্রথম যখন ইঙ্গো বর্মা যুদ্ধ হয়, সেই যুদ্ধ হওয়ার ফলে এই আরাকান, তারপরে হচ্ছে চীন প্রদেশ, এগুলো মূলত ব্রিটিশদের অধীনে চলে যায় এবং তৎকালীন সময়ে ইসের থেকে বঙ্গের থেকে বিভিন্ন লোক নিয়ে এখানে ধান চাষ করা হতো। অর্থাৎ আমরা জানি যে আরাকান অঞ্চলটা এইসব মিয়ানমারের এগুলো ধান চাষের জন্য বিখ্যাত ছিল। তো তাদেরকে এখানে ধান চাষ করা হতো এবং তারাই পরবর্তীতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, যা আজকে রোহিঙ্গা নামে পরিচিত। এর পরবর্তী দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধে তৎকালীন সময় সাম্রাজ্যটা আরও বৃদ্ধি করে ব্রিটিশরা, এবং একটা পর্যায়ে 1885 সালে যখন ইঙ্গো বার্মার তৃতীয় যুদ্ধটা হয়, সেই যুদ্ধের মাধ্যমেই বার্মাদের যে সাম্রাজ্য ছিল সেটা অস্তনমিত হয়, অর্থাৎ তারা সম্পূর্ণ ব্রিটিশদের অধীনে চলে যায় এবং তৎকালীন ব্রিটিশ ভারতের একটা প্রদেশ হিসেবে ঘোষণা করেছিল বার্মাকে, ইংরেজরা এটা করেছিল। তো তৎকালীন সময় থেকে মূলত এই মায়ানমার ব্রিটিশদের অধীনে চলে যায় এবং পরবর্তীতে 1948 সাল পর্যন্ত তারা শাসন করেছিল। তো এখন সেই ইতিহাসটাই আমরা জানতে চলেছি। আমরা জানি যে মায়ানমারের জাতির পিতা বলা হয় অং সান সুচির পিতা অং সানকে। তিনি মূলত একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, অর্থাৎ বর্তমানে আমরা যে তাতমাদো মায়ানমারের যে সেনাবাহিনী জান্তা সরকার, সেটা আমরা জানি সেটা মূলত তিনিই তৈরি করেছিলেন। তো যখন ব্রিটিশ শাসন চলে তখন মায়ানমার তাদের অধীনে থাকলেও তৎকালীন সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, অর্থাৎ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলেছিল। আর এরই মাঝে তৎকালীন সময় জাপানের ক্ষমতা ওই অঞ্চলে বৃদ্ধি পায় এবং 1942 সালে মূলত এই বার্মা দখল করেছিল এবং 1945 সাল পর্যন্ত, অর্থাৎ 3 বছর নাগাদ তারা এই অঞ্চলটায় জাপানিরা শাসন করেছিল। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 1940 সালের দিকে তৎকালীন যে অং সান কি করেছিল, যে জাপানের সহায়তা নিয়ে বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি গঠন করেছিল কয়েকজন সৈন্য নিয়ে। পরবর্তীতে এটা আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং এরা মূলত কি করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল জাপানের পক্ষ নিয়ে, এবং একটি পর্যায়ে যখন জাপান ক্ষমতা নিয়ে নেয় ব্রিটিশদের কাছ থেকে, বার্মার দখল নিয়ে নেয়, তখন তারা এই বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মির নাম পরিবর্তন করে রাখা হয় বার্মা ন্যাশনাল আর্মি, এটা গঠন করেছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে অং সান আবার মানে দল পরিবর্তন করে, অর্থাৎ তিনি মূলত চেয়েছিলেন যে মায়ানমারের স্বাধীনতা, সেই ক্ষেত্রে তিনি জাপানের দখলে থাকতে চায়নি। এর পরবর্তীতে 1944 সালে তিনি কি করেছিল, অ্যান্টি ফ্যাসিস্ট পিপল ফ্রিডম লীগ অর্থাৎ AFPFL
গঠন করেছিল এবং তারাই মূলত মিয়ানমারের স্বাধীনতার লিড করেছিল, অর্থাৎ তারা পরিচালনা করেছিল। ফলস্বরূপ আপনার 1945 সালের পরবর্তীতে যখন ব্রিটিশরা আবার এই অঞ্চলের ক্ষমতা নেয়, তখন মূলত তারা চেয়েছিল বার্মাকে তাদের হাতে রাখতে, কিন্তু 1948 সালের 4 জানুয়ারি এই বার্মার নিকট, অর্থাৎ অন সানের যে AFPFL ছিল তাদের নিকট ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে অন সান স্বাধীনতার জন্য যুদ্ধ করলেও তিনি মূলত স্বাধীনতা পাওয়ার 6 মাস আগে তাকে আততায়ীর গুলিতে মারা গিয়েছিল, অর্থাৎ তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল। তিনি স্বাধীনতা দেখে যেতে পারেনি, কিন্তু পরবর্তীতে তারই দলের একজন ব্যক্তি উনু সরকার গঠন করা হয়েছিল 1948 সালের পর থেকে। এরপর 1948 সাল থেকে 1962 সাল পর্যন্ত সরকারের শাসন ঘটলে 1962 সালে নে উইন কি করে সামরিক হস্তক্ষেপ করে এবং 1988 সাল পর্যন্ত তার ক্ষমতা দেশ পরিচালনা করেছিলেন সেনাবাহিনীর দ্বারা। 1937 সালে ব্রিটিশরা মূলত বার্মাকে স্বাধীনতা দিলেও পুরোপুরি স্বাধীনতা দেয়নি, অর্থাৎ তৎকালীন সময়েও বার্মাকে তাদের অন্তর্ভুক্ত করে স্বাধীনতা দিয়েছিল, কিন্তু চূড়ান্তভাবে স্বাধীনতা পেয়েছিল 1948 সালের 4 জানুয়ারি। মায়ানমারে এই পর্যন্ত প্রায় 4টি সামরিক অভ্যুত্থান ঘটে, যার প্রথম অভ্যুত্থান ছিল মূলত 1962 সালে, যে অভ্যুত্থানটা নে উইন এই অভ্যুত্থান করেছিল এবং তিনি পরবর্তীতে 1988 সাল পর্যন্ত এই অভ্যুত্থানটা বজায় রেখেছিল এবং 1988 সাল পর্যন্ত এই অভ্যুত্থানটা বজায় রাখে এবং তৎকালীন সময়ে পাল্টা আরেকটা অভ্যুত্থান ঘটে। জেনারেল সোয়া মর নামক একজন জেনারেল, তিনি আবার এই অভ্যুত্থানটা করেছিলেন। তো ওই শাসনের সময়, অর্থাৎ 1962 সাল থেকে 1988 সাল, এই সময় মূলত রোহিঙ্গাদের উপর প্রথম গণহত্যা চালানো হয় 1978 সালের দিকে আমরা জানি। তখন